প্রথমবারের মতো বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশের ঋণ সহায়তা, সংকটে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে 20 কোটি মার্কিন ডলার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিবন্দী উপকূলে লাখো মানুষ, টেকসই বাঁধ নির্মাণের দাবি। 24 ঘন্টার ব্যবধানে ফের বেড়েছে করোনায় শনাক্ত হার, আরও 31 জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বৈদেশিক মুদ্রার সংকটে ডুবতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলার উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ। সোয়াপ বা মুদ্রা বিনিময় ব্যবস্থার আওতায় দেশটিকে 20 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়াটি সম্পন্ন হলে এটি হবে বিদেশি কোনো রাষ্ট্রকে বাংলাদেশের ঋণ দেওয়ার প্রথম গৌরবোজ্জ্বল ঘটনা। দীপু সারোয়ারের রিপোর্ট। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে জেগে ওঠা একটি দ্বীপ রাষ্ট্র। চারদিকের সুনীল সাগর আর অপরূপ নৈসর্গিক শোভা নিয়ে ছড়িয়ে থাকা দ্বীপগুলোই দেশটির প্রধান সম্পদ। কিন্তু করোনার ভয়াবহতায় নেই বিদেশি পর্যটকদের আনাগোনা। এছাড়া দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত ও বৈদেশিক ঋণের চাপ তো রয়েছেই। এদিকে এবছরই প্রায় $4 বিলিয়ন ঋণ শোধ করতে হবে শ্রীলঙ্কাকে। এই চাপ 73 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় ফেলেছে দেশটিকে। উত্তরণে রিজার্ভ বাড়ানোর কোনো বিকল্প নেই। ডলার পেতে তাই লন্ডন আন্তঃব্যাংক অফার্ড রেটের চেয়েও 2% বেশি সুদ গুনতে রাজি লঙ্কান সরকার। বন্ধুত্ব, সাথে রয়েছে ঋণের উচ্চ সুদ। আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর সুযোগও বাংলাদেশের সামনে। তাই রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে দেয়া হচ্ছে 20 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক অন্য জায়গায় টাকা খাটালে যে সুদটা পেত তার চাইতে অন্ততপক্ষে 1 বা তার বেশি % ইন্টারেস্ট সেখানে পাবে। আজকের বিদেশে ডলার বা ফরেন কারেন্সি লোন রাখলে, ফরেন কারেন্সি রাখলে পরে তেমন কোনো ইন্টারেস্ট ইনকাম হয় না। এই ক্ষেত্রে 2% বা তারও অধিক ইন্টারেস্ট ইনকাম হতে পারে। এদিকে বাংলাদেশ যত ডলার দেবে তার সমমূল্যের শ্রীলঙ্কান রুপি গ্যারান্টি হিসেবে জমা রাখবে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা। তাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার আশঙ্কা থাকছে না। যেহেতু বাংলাদেশের রিজার্ভ লেভেল কমফোর্টেবল, যেহেতু 200 মিলিয়ন আমাদের জন্য খুব বিশাল বড় একটা দায়বদ্ধতা নয়, প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সরকার হয়তো সেগুলোকে বিবেচনায় নিয়েই শ্রীলঙ্কান সরকারের এই অনুরোধকে তারা এটা দিয়েছেন। বাংলাদেশের রিজার্ভ এখন $45 বিলিয়ন, আর শ্রীলঙ্কার রিজার্ভের পরিমাণ মাত্র $4.5 বিলিয়ন কাছাকাছি। সম্প্রতি চীনের সাথে $120 কোটি একটি চুক্তি সই করেছে দেশটি। এছাড়া ভারত থেকেও $100 কোটি পাওয়ার জোর প্রচেষ্টা চলছে। তবুও শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি দেখছেন না অর্থনীতিবিদরা। তবে ঋণের মেয়াদ বাড়ার পূর্বাভাস তাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এর কিছুদিন পরেই ডলার চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা। বাংলাদেশ সরকারের কাছে শ্রীলঙ্কান সরকার এই সোয়াপ অ্যারেঞ্জমেন্টের জন্য বিশেষ রিকোয়েস্ট করেছিল এবং শ্রীলঙ্কান সরকার প্রধান যখন বাংলাদেশে এসেছিলেন তখনও এটা নিয়ে রিকোয়েস্ট করেন। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক সহ হেফাজতের অর্ধশত নেতার সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে হেফাজত নেতাদের 118 কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে এসেছে। দীপু সারোয়ারের আরেকটি রিপোর্ট। তাণ্ডব, সহিংসতা আর সাম্প্রদায়িকতা ছড়িয়ে সমালোচিত হেফাজতের তহবিলের 18 কোটি টাকা তছরূপ হয়েছে।
একই সঙ্গে মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অর্ধশত নেতার বিরুদ্ধে। অনুসন্ধানে নেমেই এমন তথ্য পেয়েছে দুদক। আরও তথ্য পেতে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। যাদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে আছেন জুনায়েদ বাবুনগরী, আহমদ আব্দুল কাদের, মাহফুজুল হক, জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, জালাল উদ্দিন ও মনির হোসাইন কাশেমির মতো নেতারা। দুদক সচিব জানান, হেফাজত নেতাদের সম্পদ অনুসন্ধানে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে বিভিন্ন জায়গার ভূমি অফিস আছে, এইসব জায়গায় যেখানে রিসোর্স থাকে তথ্য চেয়েছি। হেফাজতের তাণ্ডব সহিংসতায় বিদেশি অর্থায়নেরও খোঁজ রাখছে দুদক। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে অনেকেই এখন দিশেহারা। খোলা আকাশের নিচে মানবতার দিন কাটাচ্ছেন অনেকে। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এদিকে 2 দিনের বেশি সময় বন্ধ থাকার পর লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। খুলনায় জোয়ারের পানিতে বন্দী 3 উপজেলার 6000 বাসিন্দা। কেউ বা আশ্রয় কেন্দ্রে, কেউ বা তলিয়ে যাওয়া ঘরের উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাঁধ সংস্কারের কাজ চলছে। থাকবার কোনো জায়গা নেই। আমাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে চলে গেছে, ঘরের মাটি নেই, না খাই রয়েছে। ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। প্রতিটা ইউনিয়নের সরকারের পক্ষ থেকে 2,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে লন্ডভন্ড সাতক্ষীরার 24 ইউনিয়ন। ভেসে গেছে 5000 মাছের ঘের। প্লাবিত হয়েছে 70টির বেশি গ্রাম। মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোল, কানাইনগর, চিলা, সুন্দরতলা, কলাতলা ও বুড়িডাঙ্গায় পানিবন্দী অন্তত 750 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতঘর। ভেসে গেছে 685টি মাছের খামার। বরগুনার 17 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত এবং বেশ কিছু পয়েন্ট ভেঙে যাওয়ায় পানিবন্দী শত শত পরিবার। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে নিম্নাঞ্চলের মানুষের। এদিকে দুর্গতরা জানিয়েছেন তাদের খোঁজ খবর নেয়নি কেউ। কোনো প্রশাসন, কোনো চেয়ারম্যান আইয়ে দেখে নাই যে তারা কিভাবে আছে। পয়েন্টগুলো অনেক মেরামত এবং প্লাস ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলমান রয়েছে। ভোলার বেশিরভাগ এলাকায় রয়েছে ঝড়ের ক্ষতচিহ্ন। পানিবন্দী পুরো দ্বীপের মানুষ। ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে দিশেহারা অনেকেই। জেলায় 4500 কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। মারা গেছেন 2 জন। নিখোঁজ হাজারো গবাদি পশু। এছাড়া 15 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত 30,000 মানুষ। শুকচর ইউনিয়নে জোয়ারের পানিতে ভেসে গেছে এক শিশু। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 2 দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া, পাটুরিয়া ও বাংলাবাজার, শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু করেছে। উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় এ জনপদের মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবলে প্রতিনিয়ত সর্বশান্ত হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 31 জন। এ নিয়ে মোট মৃত্যু 12,511 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 457টি পরীক্ষাগারে 15,388টি নমুনায় নতুন করে আক্রান্ত 1,358 জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,96,343 জনে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 9.30%। ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় টিকটক হৃদয়সহ 6 জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার শহীদুল্লাহ। ভিকটিম ও আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে গতরাতে ওই তরুণীর বাবা হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি ও মানব পাচার আইনে মামলা করেছেন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। 2 সপ্তাহ আগে ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর নির্যাতনের ছবি ভাইরাল হয়। বিষয়টি পুলিশ তদন্ত করে জানতে পারে নির্যাতনকারী টিকটক হৃদয় ঢাকার মগবাজারের বাসিন্দা, আর ভিকটিমও মগবাজারের ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। ওই তরুণীকে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতের বেঙ্গালুর যৌনপল্লীতে বিক্রি করে হৃদয়। সেখান থেকে
ভিকটিমকে উদ্ধার করে বেঙ্গালুরু পুলিশ। এ ঘটনায় হৃদয়সহ জড়িত 6 জনকে গ্রেপ্তার করে তারা। এদিকে বৃহস্পতিবার রাতে ভিকটিমের বাবা হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি ও মানব পাচার আইনে মামলা করেছেন। পুলিশ বলছে বেঙ্গালুরু পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে। ভিকটিমের বাবা বাদী হয়ে গতকাল হাতিরঝিল থানায় হৃদয়কে প্রধান আসামি করে এবং অন্যান্য আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন পর্নোগ্রাফি আইনে এবং মানব পাচার আইনে। আমরা জেনেছি এই ঘটনায় জড়িত সবাইকে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় আমরা ভিকটিম এবং আসামিদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এদিকে টিকটক হৃদয় ও তার এক সহযোগী বেঙ্গালুরু পুলিশের গুলিতে আহত হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতি লিটারে এবার 9 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, চাল সবজির বাজারে স্বস্তি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। দেশের অর্থনীতির স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বলেন, পৃথিবীর বহু দেশে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। আর লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। জনগণ স্বাস্থ্যবিধি মানে না বলেই লকডাউন দিতে হয়। করোনার ভয়াবহতা বিবেচনায় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন সেটার জবাবটা কি আপনার কাছে? আপনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, সেই অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিল, সেটার জবাবটা কি? আগে খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছিল সেটার জবাবটা দেন, তারপর কথা বলেন। তার আগে কথা বলার এই অধিকার আপনার থাকে না। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 9 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 153 টাকায়। দাম বেড়েছে পেঁয়াজ এবং ভারতীয় মসুর ডালের। তবে চাল এবং মুরগির দাম কমে যাওয়ায় স্বস্তিতে ক্রেতারা। এদিকে সবজির বাজার স্থিতিশীল। মিনালা দিবা রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার ছুটির দিনে বেড়েছে ক্রেতা সমাগম। তবে সপ্তাহের ব্যবধানে আরেক দফা দাম বেড়েছে ভোজ্য তেলের। 144 টাকা তেল শনিবার থেকে লিটার প্রতি বিক্রি হবে 153 টাকায়। ইন্ডিয়ান মুসুর ডালের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। এভাবে তেল ও ডালের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। গেছে কালকে শুনছি কোম্পানির দাম বেশি তেলের, তো আমরা গায়ে যা রেট তা বিক্রি করতেছি এখন তেল। ইন্ডিয়ান মুসুরি কেজি 10 টাকা বাড়ছে, আর আপনি দেশি মুসুর ডালের দাম কম আছে, আগের যে দাম ছিল এখন ওই দামে আছে। তেলের দাম বাড়তেছে, এটা আসলে মোড়ার উপর খাড়ার গায়ের মতোই। এখন আমাদের মধ্যবিত্তের অবস্থা খুবই খারাপ। এরকম যদি বাড়তে থাকে তাহলে তো একটা সময় আমাদের সার্ভাইভ করে কঠিন হয়ে যাবে। পেঁয়াজের বাজারেও নেই স্বস্তি। আমদানি কম থাকায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা, আর ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। গত সপ্তাহে ছিল 35 টাকা কেজি, এই সপ্তাহে 45 টাকা কেজি। মুকামে দাম বেশি। দিন দিন যদি ক্রমশ পেঁয়াজের দাম এমনি বৃদ্ধি পেতে থাকে তাহলে মধ্যবিত্ত আয়েদের পেঁয়াজ খেয়ে তরকারি খাওয়া লাগবে না। এদিকে অন্যান্য মাছের দাম কিছুটা বাড়লেও ঊর্ধ্বমুখী নদী ও সাগরের মাছের বাজার। চাষের মাছটার দাম কম, আর নদীর মাছ আর সামুদ্রিক মাছ এগুলোর দাম বেশি। গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে সব ধরনের মুরগির। সোনালী মুরগি কেজি প্রতি 230 আর ব্রয়লার বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথমবারের মতো বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশের ঋণ সহায়তা। সংকটে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে 20 কোটি মার্কিন ডলার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিবন্দী উপকূলের লাখো মানুষ। টেকসই বাঁধ নির্মাণের দাবি। 24 ঘন্টার ব্যবধানে ফের বেড়েছে করোনায় শনাক্তর হার, আরও 31 জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।